হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 6। ভোরবেলা পূর্ব আকাশের দিগন্তরেখা তখন লাল নীল থেকে ধীরে ধীরে হালকা কমলা রং নিচ্ছে। বাতাসে শিশিরের নরম গন্ধ, মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসের দোতলায় ঘরে ঘুম ভাঙল মিদের। চোখ খুলতেই জানলার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মির উঠে বসে। মাথার কাছে রাখা ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভিতর হালকা ঠান্ডা বাতাসরা খেলছে পর্দায়। গা ঝাঁকিয়ে মির উঠে দাঁড়ালো। মৃদু হাই তুলে জানলার বাইরে তাকালো। দূরে তাল গাছরাও মাথা কুয়াশায় ঢেকে গেছে। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গত রাতে মায়ার জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভিতরে। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখল। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ার ঘরের দিকে। মায়ার ঘরের দরজার সামনে এসে একটু থামল। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতে দেখল জানলার আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে। পাশে রাফিদ আধ ঘুমে, হয়তো সারা রাত জেগেছিল বোনের পাশে। মায়া রাফিদের আঙুল ধরে রেখেছে, যেভাবে ছোট বাচ্চারা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল। চুপিসারে নিজের মনে বলল, জ্বর কমে গেছে বোধ হয়, ভাই যেহেতু পাশে, ভালোই। তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না, এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণ দিয়ে হাঁটল মীর। বাইরে তখন সকাল, পুরোপুরি জেগে উঠেছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠান ঝাড়ছে। বাতাসে মৃদু ধুলো উঠছে। উঠোনের পাশে নলকূপে একজন বালতি ভরছে। জল পড়ছে টুপটুপ শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা, তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করে। মীরের চোখ পড়ল অশ্বপশালার দিকে। সেখানে তার প্রিয় অশ্বপ অগ্নিল বাঁধা। কালো রঙের সেই অশ্বপ যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিল মীরকে দেখে মৃদু শব্দ ছাড়ল, যেন অভিমান করে বলছে, আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলায় স্পর্শ করল। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল আজ সকালে একটু ঘুরে আসা যাক। হ্যাঁ বন্ধু। কিন্তু এখন তার অশ্বপের চড়া ঠিক হবে না। মায়ার কথা মনে পড়ল আবার। তবুও অশ্বপের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুখ মুছে দিল। জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরও উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে। দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরে ধীরে ধীরে। গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠেছে নতুন দিনের সুরে। রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে। মীর গভীরভাবে নিঃশ্বাস নিল, যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পেছন থেকে ডাক এলো, বাবু চা দিব? মীর ঘুরে দেখল বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখনই নয়, আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে। পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা ঢেউয়ে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে এক রাশ নীরবতা। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল। দিগন্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আজ দিনটা ভালো যাবে নিশ্চয়। সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুরে মিলিয়ে। আর অগ্নিল দূর থেকে শব্দ করে ছেড়ে যেন জানিয়ে দিচ্ছে, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখল বাড়ির ভিতরে একটা মেয়ে প্রবেশ করেছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে।
গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখলো, এরপর প্রশ্ন করলো, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কীভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দুহাতে শক্ত করে নিজের পোশাক নিজে মুঠো করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন, বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভেতর। রান্নাঘরে শেফালি মাছ কাটছে, শালুকও আছে। গৌরী গিয়ে কাজে হাত লাগালো। শালুক তার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের এখন কী অবস্থা? শরীরটা ভালো? আগের মতোই আছে, আরেকবার ডাক্তার দেখানো উচিত। তাহলে দেখা। আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ। তার হাতের চায়ের পাতিল ছিল। নিচু স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ে আয়, উপরে মায়া আছে, ওকেও দিস, অতিথি আছে, তাদের দিতে ভুলে যাস না আবার। গৌরী মাথা আওড়ালো, আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে এক দিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজাটা হাট করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের উপর চায়ের কাপ ট্রে রাখলো। এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমাচ্ছে চিত হয়ে, ডান হাতটা সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়, এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছু চা পাতা বেটে নিল, কুসুম গরম জল নিল, এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে। ধীর স্থিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয়, ক্ষত স্ট্যান্ডটি পুনরায় পরিষ্কার করে দিল, বেটে আনা চা পাতা ক্ষতস্থানে দিল, পুনরায় পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয়ই বাড়ির অতিথি, খেয়াল রাখার মতো বোধ হয় কেউ নেই, সবাই তো ব্যস্ত। এক কাপ চা টেবিলে রাখলো, বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতে পেছন থেকে মলিন কণ্ঠে ভেসে আসে, গৌরী, আমার ক্ষতবিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য শুক্রিয়া। গৌরীর মুখে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ, এতক্ষণ সব কিছু টের পেয়েছে। গৌরী বুঝতে পারল না, নিজের কাছেই নিজের জন্য লজ্জিত হচ্ছে। কিন্তু এখানে লজ্জার কি আছে? একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতের পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে, এটা ঠিক করে দিয়ে যাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ালো, ট্রে রাখলো। আহিরের খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে, হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরী পা ভাঁজ করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণ সজাগ ছিলাম, চোখ আধো আধো খোলা, তোমাকে আমি আগেই দেখেছি, বাধা দিইনি, ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করলো। আহিরের কোনো কথায় প্রতিক্রিয়া করলো না। গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো, গৌরীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না? গৌরী পাশ কেটে যেতে চাইল। আহির হাত বাড়িয়ে বাধা দেয়, জবাব না দিয়ে, কোথায় যাচ্ছ? তুমি সত্যি কথা বলতে পারো না? কোনো জবাব নেই গৌরীর। কথা বলতে না পারলেও একটা সুবিধা আছে, সুন্দরী মেয়েরা রঙে ঢঙে কথা বলে, কথা শুরু করলে থামে না, মশার মতো ভনভন করতে থাকে। গৌরী এবারও চুপ। আহির পুনরায় বলল, থাক, তোমাকে বিরক্ত করবো না, তোমার কাজ করো, দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব। গৌরী চলে যায়। আহির একা একা হাসে। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। রাফি উঠেছিল। শেফালি এসে গরম দুধ আর রুটি সাথে ভাজি দিয়ে গিয়েছে। সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলেই বিয়ের আয়োজন শুরু হবে। তাকে এক অচেনা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বিয়েতে রাজি হতেই হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করল। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকে আসতে হলো। শুনেছি তোর শরীর ভালো না, এখন কী অবস্থা? ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বেরোস না, চল বাইরে থেকে ঘুরে আসবি। কোথায় যাব? কোথায় আর, পুকুর পাড়ে। মায়া রাজি হলো। দুজনে পুকুর পাড়ে গেল। পুকুরের জলে হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়ছে জলে।
যা জল থেকে তার আলো প্রতিফলিত হয়ে হলো গৌরীর মুখে। দৃষ্টিতে দেখল আহির, রাফিদ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে। তিনজনের হাতে সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয়। মায়া পুকুরের শেষ সামনে নামলো। গৌরী উপরেই দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হলো। গৌরীকে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকলো, কিন্তু মীর সেসব না শুনে মায়ার দিকে দেখছে। তখন মায়ার শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলেই থমাস তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতঃপর এখন দেখছে মায়াকে। হাস্যোজ্জ্বল মুখ, জ্বর নেই বলে ধরে নিল মীর। আহির এটা ওটা বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখেয়ালিভাবে। খাটের উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে গেছে। আহির আর একটু পেছনে গেলেই পড়ে যাবে। মীর মায়ার দিকে থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নিতেই সে পা পিছলে পড়ে যেতেই গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল, সামলে। মীর ধরে ফেলে আহিরের হাতটি। মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাফিদ দৌড়ে আসে। আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস, মন থাকে কই, চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুম্মার দিন। জোহরের আজান এখনও পড়েননি। আজান দিতে দিতে এখনও 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি তদন্ত করার জন্য। চৌধুরীর বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা, তার সামনে মীর একটা সিগারেট ধরে বলল, জানিস রাফিদ, মোহিনী ও সিদ্ধান্ত জানিয়েছে সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবতেই অবাক লাগে। রাফিদ বলল, কি বলছিস, সত্যি বলছিস নাকি? আমি মিথ্যা বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে। চিঠিটা আমার কাছে আছে, তুই দেখতে পারিস। আহির বলল, ভালোই হলো, প্রেমে সফল হব। বিয়েটা শীঘ্রই করে নে, আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আসছিল ছাদে কাপড় শুকাতে। মায়ের ভেতরটা ভেঙে গেল। গৌরী মায়ের অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল। এরপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায়। আহির, রাফিদ, মীর জুমার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরল। মীর আর রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে, একটা ভাঁজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটা। এটা সেই চিরকুট যেটি সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল। মীর চিরকুটটা ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ল চিরকুটে একটা চিত্র আঁকা ছিল, যেটা সেদিন বোঝা যায়নি। মীর ড্রয়ার খুলে চিরকুটটি খুলল। চিত্রটি দেখল একটি পুরানো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো, প্রাসাদটি ঠিক উত্তরপাড়া সেই প্রাসাদটির মতো। মীর স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। জুম্মার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরছে। রাফিদ, মীর ও আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি। সকলের মাথায় সাদা টুপি, কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা, সাদা রঙের রুমাল। আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল, আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে, একদম আমার রাফিদ ভাইয়ার মতো। আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ের মাথায় হাত রেখে বলেছিল, দুষ্টু মেয়ে একটা, তুমিও কিন্তু ভারী মিষ্টি, একদম আমার ছোট বোনের মতো। মায়া হেসেছিল। মীর পথে আসতে আসতে বলল, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, যাই মায়ের কবরটা জিয়ারত করে আসি। রাফিদ এবং আহির তার রেশ টেনে বলল, আমরাও যাব। বলে তিনজন জমিদার বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল। কবরস্থানের ভেতরে জুতা খুলে তিনজনই প্রবেশ করে। মীরসহ সকলে কবর জিয়ারত করে। মীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই প্রকৃতির নিয়ম, মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেন দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না? প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল। জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের দুই ধারে ধানক্ষেত, ধানের ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে। কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে। কিছু পাখিরা দল বেঁধে উঠছে। পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে। আহির এবং মীরের কাছে প্রতিটা দৃশ্যই যেন মনোমুগ্ধকর মনে হলো। মীর বলল, ইচ্ছা করছে সারা জীবন এখানেই থেকে যায়।
রাফিদ মিহিরের রেস্ট টেনে বলল, তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি, থেকে যা। মিহির হেসে জবাব দিল, ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে, আলিমনগর নয় দুনিয়া থেকেই চলে যেতে পারি বলে মৃদু হাসে। কিন্তু রাফিদের কাছে বাক্যটি মোটেও ভালো লাগেনি। আহির মিহিরের দিকে তাকিয়ে বলল, আমরা বন্ধু, আমাদের বন্ধুত্বের এই পথ চলা সবে শুরু হয়েছে, একসাথে আমরা অনেক পথ চলব, অনেক ইচ্ছা আছে, আর তুই এসব বলছিস? মিহির বলল, তোদের দেখছি রসিকতা করেও কথা বলা যাবে না। কথাটা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায়, তার সাথে থমাস, শন, রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান দিল। আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার। আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত। আহির ও রাফিদ তাদের সাথে আলাপ আলোচনা মশগুল হলো, কিন্তু মিহির সেখান থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা রেখেছে, কপালে ছোট্ট একটা টিপ, মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো। মিহির চোখ তুলে তাকায় মায়ার দিকে। দুজনে মুখোমুখি। মিহির মলিন কণ্ঠে সাথে রসিকতা টেনে বলল, রূপসীর রূপে যেন মাশাল্লাহ, দেখলেই বলতে ইচ্ছা করে সুবহানাল্লাহ। মশকরা করছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মশকরা করে? পাপ হয়। আপনি তো মেয়েদের মনের রং তামাশা করেন, তাতে পাপ হয় না? মোটেই না, আমি কখনো একাধিক মেয়ের মন নিয়ে খেলা করি না। সত্যি কথা বলতে আমার জীবনে আমি 5 জন নারীর সাথে কথা বলেছি। মায়ের শান্ত স্বরে বলে, হিসাব আছে দেখছি। বরাবরই আমি পাক্কা হিসাব করি। তা 5 জন নারীর মধ্যে তারা কারা? মিহির বলল, একজন আমার মা, একজন ছোট মা, একজন দাদি, আর একজন তুমি। মায়া ভ্রু কুঞ্চিত করল। 4 জন হলো, 5 জনকে? 5 নম্বরকে? মিহির বেশ উৎফুল্ল হলো। এরপর নিমেষে আবার নীরব হয়ে বলল, আচ্ছা একজন, তবে তার নাম এখনই বলা যাবে না, সময় হলে ঠিক জানতে পারবে। মায়া মনে মনে নিশ্চিত হলো 5 নম্বর মেয়েটি নিশ্চয়ই মোহিনী, কিন্তু শব্দে প্রকাশ করল না। তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। নিজের প্রিয় মানুষের মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো হৃদয়ে গাঁথে। মায়াকে চুপচাপ দেখে মিহির বলল, কী হলো, চুপ করে আছো কেন? মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে, সরুন সামনে থেকে। মিহির বলল, সামনে থেকে সরবো কেন, পাশেই তো জায়গা আছে, ওখান থেকে যাও। দেখো আবার পড়ে যেও না কিন্তু, তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনও আসেনি। মায়ার আগে গজগজ করতে বলল, আমি পড়ে গেলে সামলে নিতে পারবে না রূপসী? মিহির কথাটা সে থামতেই মায়া পাশ কেটে চলে যেতে চাইল। তখনই পা পিছলে পড়ে যেতেই মিহির ধরে ফেলে। মায়া বিবহিত হয়ে উঠল। মিহির মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বললাম না, নিজেকে সামলে নিতে পারবে না? মায়ার দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল। সবাই যে যার মতো কথা বলছে, তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি। মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মিহিরকে বিব্রতকর অবস্থায় দেখেছে, কিন্তু কেউ দেখেনি। এটাও কি সম্ভব? কারোর নজর এদিকে আসলো না, নাকি তারা দেখেও না দেখার ভান করছে? মায়ের মনে হলো তারা অদৃশ্য এক দেয়ালের মাঝে, যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না, অথচ তার ধারণা সবাই দেখে। কিন্তু কোনো এক কারণে সবাই চুপ আছে। এর কোনো ব্যাখ্যা সে পেল না। আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে, যন্ত্রণা নেই এখন তাকে বের হতে হবে সত্যের সন্ধানে। মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে। সন্দেহের চোখ প্রথমে আমজাদ এবং তার পরিবারের সকল। রাফিদকেও সন্দেহ করেছে আহির, তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি। বিকেলের দিকে সে অশোক নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায়, সব কিছু যেন তাৎপর্যপূর্ণভাবে দেখছে। সংবিধানের ভাষায় বহুবিখ্যাত একটি উক্তি আছে, অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধ শেষে প্রমাণ রেখে যাবে। সেই প্রমাণের খোঁজেই যেন আহির। শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয়।
এই সকাল শুরু, হয়তো এই শেষ। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে। আকাশে আড়ালে লুকিয়ে আছে, যেমন সত্য লুকিয়ে আছে মিথ্যার আড়ালে। অশ্ববের লাগাম টেনে জমিদারের তাঁতশালার দিকে গেল। সবাই বাড়িতে চলে যাচ্ছে, ছুটি হয়েছে মাত্রই। আহির পুনরায় অশ্ববের লাগাম টানল। অশ্বব ছুটছে অজানা পথে। তখন আহিরের সামনে একটা গাড়ি এসে থামে। তারই গাড়ি। গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ। স্যার, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। কী খবর শুনি? মিলনের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল তো, রিপোর্ট এসেছে। কি এসেছে রিপোর্টে? আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটা থেতলে ছিল, ভালোভাবে দেখতে পারিনি। রিপোর্ট এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে। কি বলছো? আহির স্তব্ধ। কেসটা আরও জটিল হয়ে গেল। হ্যাঁ স্যার। আহির আর কিছু বলল না। রাত গভীর। একটা মেয়ের চিৎকার, বন্ধ গুদাম ঘর। পরের দিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যাওয়া। আহির এর আগেও অনেক কেস সমাধান করেছে, মার্ডার কেস। তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক। চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। অরুণ বলল, স্যার, মিলনের চোখ সাথে ছিল। এই বলল সাথে ছিল না, এখন বলছো সাথে ছিল। স্যার, আমি বলতে চাইছি ওর চোখ তুলে নিয়েছিল ঠিকই, কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল। গ্রামের দারোগা তাই বলছে। অরুণ চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানের কাছে। ততক্ষণে সে একটা নোটবুক বের করলো, কিছু লিখল, যেন হিসেব মেলাচ্ছে। আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। ঘুরে তাকালো চারিপাশ। হেলে পড়া সূর্যের দিকে ঘুরে একজনকে দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে। তার দৃষ্টি আহিরের দিকে। বেশ মোটা তাজা একজন লোক, সাথে একটি অশ্বব। আহির বিস্ময়কর হয়ে গেল। নিশ্চয়ই ইনি সাধারণ কেউ না। গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্বব থাকাটা অসম্ভব এবং নেই। তবে ইনি কে? আহির চায়ে চুমুক দিল, নোটবুক পকেটে রাখলো, চা অর্ধেক পান করলো, বাকিটা ফেলে দেয়। দোকানের পাওনা টাকা পরিশোধ করলো। এরপর সেখান থেকে বের হয়। অনুসরণ করা লোকটি তার অশ্ববে চেপে বসলো, সাথে তীর ফলক। আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে তীরটি এসে মাটিতে বিঁধল। আহির তীরটির কাছে গেল। তীরটির সাথে একটা চিরকুট। সে খুলে দেখলো তাতে লেখা, নিশিরপুর কবরস্থানে আসো, আমাকে অনুসরণ করে সোজা চলে আসো। লোকটির দিকে ঘুরে তাকালো। লোকটি গায়েব। আহির হকচকে গেল। এরপর সে তড়িঘড়ি করে অশ্ববের পৃষ্ঠায় চেপে বসে। তার সামনের দিকের পথে যেতে থাকে। নিশ্চয়ই লোকটি এই পথে গেছে। অজানা পথ, চারপাশে শুধু গাছপালা, বাড়িঘরও নেই, শুনশান। বেশ কিছুদিন যাওয়ার পর আহির থামল। তার সামনে একটা কবরস্থান, নির্জন, নিহারিকা জায়গাটা এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ের ধুকধুক শব্দ নিজের কানে এসে বিঁধছে। আহির চোখ তুলে তাকায় চারপাশে। কোথাও লোকটির ছায়া নেই। সে অশ্বব থেকে নেমে হেঁটে সামনে গেল। চারদিকে কবরগুলো লতা পাতায় পেঁচিয়ে গেছে। সামনে যেতে আহিরের সামনে পড়ল সে অচেনা লোকটি। মাথায় পাগড়ি, তবে মুখ খোলা, শ্যামবর্ণের গায়ের রং। বৃদ্ধা হবে লোকটি, তবে বয়স আন্দাজ করা গেল না। লোকটার হাতে একটা মশাল। আহির জিজ্ঞেস করলো, আপনি কে, আর এখানে কেন আমাকে আসতে বলছেন? লোকটি নিরুত্তর। আহির বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করলো, কি হলো, জবাব দিচ্ছে না কেন? লোকটি তখন গম্ভীর মুখে বলল, এসো আমার সাথে, বলে একটি কবরের দিকে গেল। দাঁড়ালো কবরটির নিকট। আহির বিমোহিত হয়ে বলল, কার কবর? রশিদ তালুকদারের। কে উনি, আর আমাকে বা বলছেন কেন? লোকটি বলল, এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর। তো আমার প্রশ্ন হলো, তার কন্যা ফরিদা কোথায়? তার হবু স্বামী কোথায়? তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি? আহির অবাক হলো। এসব আমি কি করে জানবো? তুমি জানো না? তো তোমাকে খুঁজে বের করতে হবে। আহির আবার বিরক্ত হলো। অদ্ভুত, এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না, খোঁজ কীভাবে করব? এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দি সাইলেন্ট ম্যানোর বইটি পড়তে হবে। ওই বইতে সব আছে। দেরি করো না, যাও, বইটি পড়ো আর এদের খুঁজে বের করো।
আহির কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বইটি তো অনেক আগের, তখনকার কেউ তো বেঁচে নেই। সেটা আমিও জানি, কেউ বেঁচে নেই। বেঁচে না থাক, লাশ তো থাকবে। আমার ওই লাশই চাই। আপনি তা দিয়ে কী করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। আজ রাতের মধ্যে বইটা পড়ো, বলে লোকটি আহিরের হাতে মশাল ধরিয়ে দিয়ে চলে যায়। আর আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায়। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে। পাশে একটা টেবিলের উপর দি সাইলেন্ট ম্যানের বইটি রাখা। আহিরের দৃষ্টি গেল সেদিকে। বইটা হাতে নিল। তার ঘরের দরজা খোলা ছিল। মীর ও রাফিদ উপস্থিত হলে তার ঘরে, তারাও চেয়ার টেনে বসে। মীর বলল, তুই বইটি পড়বি নাকি? আহির নিচু স্বরে বলল, পড়ে দেখি কি আছে এতে। শব্দ করে পড়, আমরাও শুনি, বলল রাফিদ। আহির বইটির প্রথম পাতা উল্টে দেখল প্রথম পৃষ্ঠা ফাঁকা, উৎসর্গ বলতে কিছুই নেই। এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো। সেখান থেকে লেখা শুরু। আহির পড়তে শুরু করলো। 1870 সাল। আকাশ এখনও পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশার কুয়াশার চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত। পূব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে। গ্রামের মানুষজন জেগে উঠেছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি। এরশাদ তালুকদারের পূর্বপুরুষের গড়া বাড়িটি। দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছে জমিদার রশিদ তালুকদার। মাথায় সাদা পাগড়ি, পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি, হাতে রূপার ছুরি। বয়স এখন 55, কিন্তু চেহারা বয়সের ক্লান্তি নয়, বরং রাজকীয় গাম্ভীর্য। তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি, যেন প্রতিটা জিনিসেই দাম জানেন, এমনকি মানুষেরও। উঠোনে ব্যস্ত তখন চরমে। দাসীরা গামছা হাতে জল টানছে, রাঁধুনির গরম দুধ বসাচ্ছে, আর একপাশে গৃহপরিচালক নাসির কাজের ফরমাশ নিচ্ছে। তালুকদারের 4 ছেলে। রায়হান তালুকদার বড় ছেলে, কঠিন স্বভাবের, বাবার মতোই গম্ভীর। তার কণ্ঠে আদেশ থাকে, কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না, থাকে কর্তৃত্ব। মেজ ছেলে আরিফ তালুকদার, হিসেবি মন, কিন্তু মনটা নরম। জমির খাতা খতিয়ান হাতে নিয়ে বসে থাকে প্রায়। আদিপ তালুকদার সেজ ছেলে, আগুনের মতো। নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না। গ্রামীণ মানুষের পাশে থাকতে চায়, বাবার চোখে যেটা বড় অপরাধ। শায়েম তালুকদার ছোট ছেলে, সদ্য যৌবনে পা দিয়েছে। মিষ্টি হাসির, চঞ্চল স্বভাব, বড় ভাইদের ছায়ায় থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে। আর তাদের একমাত্র বোন ফারদিনা এই বাড়ির রোশনাই। লালচে গোলাপি জামদানি পরে সে জানলার পাশে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহখানেক হয় 21 বছরে পা ফেলেছে। পূর্বের আলো পড়েছে তার মুখে। মনে হয় যেন সকালের সূর্যটা তারই জন্য ওঠে প্রতিদিন। এই সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির ভেতর এক অস্থিরতা ঘুরছে, খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারির খাজনা দেখতে। গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে, অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি। এই নিয়ে তালুকদারের মন ভারী। তালুকদার নিচে নামে। রায়ান নিচে এসে বাবাকে সালাম করল। রশিদ বললেন, আজ খবর নিয়ে আসব কে কতদূর বকেয়া রেখেছে। আজ খবর নিও সবার, কে কতটুকু বকেয়া রেখেছে। আরিফ মাথা নাড়ল, কিন্তু হাবিব চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আব্বা, গ্রামবাসীরা তো এবছর খুব কষ্টে আছে। অনেকের ঘরে চাল নেই, একটু সময় দিলে ক্ষতি হবে না? রশিদ মুখ তুলে তাকালেন, তার দৃষ্টি যেন তলোয়ার। রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিপ। যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন? আদিব আর কিছু বলল না। সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মাগনে অগ্নিতে ঘি ডালা।
তবে ভিতরে ভিতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে। সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো, চোখে কৌতূহল আর মায়া। সে বলল, বাবা, ওরা তো মানুষ, খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না? রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। জমিদারি শুধু রাজত্ব না, দায়িত্বও। রাজত্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে। এই রাজনীতি তুই বুঝবি না? ফারদিনা চুপ করে গেল, তবুও তার চোখে একটা প্রশ্নও রয়ে গেল। মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ? উঠোনে শায়েম ছোট ভাইয়েদের সঙ্গে হাসতে হাসতে এলো। শায়েম আদিবকে লক্ষ্য করে বলল, আদিব ভাই, তুমি আবার খাজনা নিয়ে ভাবছো? তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে। সবাই হেসে উঠল, কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না। দূর থেকে শিখা বাজল, দরবার বসার সংকেত। দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগলো, চেয়ার, টেবিল, পিঁড়ি, আর একপাশে জল ভরা কলস। দরবারে বসলো পুরনো আম গাছের তলায়। গ্রামের কয়েকজন বৃদ্ধ এসে দাঁড়ালো, হাতে টাকা পয়সা আর চালের বস্তা। তাদের মুখে ভয়, চোখে আশা। প্রথমে এক বৃদ্ধ মজিদ মিয়া। প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া, পা কাঁপছে, হাতে 2 মণ চাল। সাহেব, এটুকুই পারলাম আনতে, আর কিছু বাকি নাই ঘরে। রশিদ ছড়ি ঠুকে বললেন, চাল কম, নিয়মে চলতে হবে। তারা যেন বরাবরই কড়া হিসেব। রাদীপ এগিয়ে এলো, বাবা, মজিদ মিয়া একা থাকে, ওর পুত্র মারা গেছে গত বছর, বাকি চালটা মাফ করে দিন। সবাই চুপ, বাতাস ভারী হয়ে গেল। রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর বললেন, ঠিক আছে, ওর এই বছরের খাজনা অর্ধেক মাফ। মজিদ চোখে জল নিয়ে বলল, আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব। আদিবের মুখে হালকা হাসি ফুটল। ফারদিনা বারান্দা থেকে দেখল দৃশ্যটি, তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। দরবার শেষে বিকালের দিকে সূর্য ডুবে যাচ্ছিল, বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে। ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল, বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের। আদিব এসে পাশে দাঁড়ালো, তুই আবার ফুল তুলছিস? হুম। ফারদিনা মৃদু হাসল, ফুলের মন ভালো হয়। সকাল থেকে সবাই এত কড়া কথা বলছে, একটু শান্তি দরকার। আদিব বলল, আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা, আছে শুধু হিসাব। ফারদিনা তাকালো ভাইয়ের দিকে, তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভেতরে। বাড়ির পূর্বের বারান্দার গুলোতে তখন হালকা আলো জ্বলছে। দুপুরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া। বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে। পুকুর ঘাটে কেউ ভাটিয়ালি গাইছে, মাঝি নাও ছাইরা দেয় রে, সময় তো আর নেই। রশিদ তালুকদার দোতলার জানলা থেকে নিচে তাকিয়ে রইলেন, তার মুখে এক ছায়াময় ভাব। তিনি জানেন তার রাজত্ব এখনও টিকে আছে, কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। রাত নামছে, কুয়াশা নামছে বাড়ির ছাদে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে ঢাকা। যেখানে রাজত্ব আছে ক্ষমতা, কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন। ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছেন। সে আজ পরনে হালকা গোলাপি রেশমের শাড়ি, পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার, যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে। হাতে সোনার ছোট কড়া, কানে দুলও ছোট, কিন্তু মাধুর্যে ভরা। পায়ে হালকা নিলাম আর চুল খোলা, প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে। সেই পোশাকই ফারদিনাকে রাতের চাঁদের আলোয় আরও রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে। আলিমনগরের রাতটা আজ রূপালি। চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢালছে। দূরের নদী নিঃশব্দ, কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক, আর
তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর। সেই সুর এমন কিছু ছিল যা ফারদিনার বুকে গভীরে নাড়া দিল। জমিদার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনতে রইল। মনে হচ্ছিল বাঁশিটা যেন কারো নাম ধরে ডাকছে, তারই নাম। কে বাজাচ্ছে? কোথা থেকে আসছে এই সুর? তার মনে অনেক প্রশ্ন জমল। সে জানে না, শুধু জানে এই সুর তাকে ডাকছে। চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুলল। বাড়ির পেছনে দরজা। চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে। বাতাসে বেলি ফুলের গন্ধ। পাখিরা ঘুমিয়ে আছে। আকাশে তারার ঢল। বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে। দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে, হাতে বাঁশি, মাথায় পাগড়ি। মুখে আলো পড়ছে না, শুধু চাঁদের আলোয় ভেসে উঠছে এক রহস্যময় ছায়া। ফারদিনা গিয়ে থেমে গেল। হৃদস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে। সে আস্তে বলল, কে তুমি? বাঁশিওয়ালা তখনও কিছু বলল না, শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল। সে সুর ছিল এক শান্তি, এমন এক ডাক যা ফারদিনাকে আকৃষ্ট করল। ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? যুবকটি বলল, আমি রাখাল। ফারদিনা দ্বিধা নিয়ে আরেকটু এগিয়ে এলো। তার সারা শরীরে তখন চাঁদের আলোয় শীতল স্পর্শ। রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয়, অথচ তার সুরের বাঁশির সুর বড় আপন। রাখাল। ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময়। তুমি এই রাতে এখানে বাঁশি বাজাচ্ছ কেন? তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখলো, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে, যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি আছে। বাঁশির সুর কেন এমন তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্ত স্বরে বলল। তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল। ফারদিনা চমকে বলল, তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসল। হাসিটা চাঁদের আলোয় চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে, তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি, আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না। ফারদিনার মুখে এবার লজ্জার আর কৌতূহলের এক মিশ্রণ। সে চারপাশে একবার দেখে নিল। বাড়ির দিকটা এখনও ঘুমন্ত, কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়া অনেক দিন, তবে সাহস করি আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি। রাখাল বলল, আমি এই আলিমনগর গ্রামের ছেলে, সবাই আমাকে রাখাল বলেই ডাকে। আপনার ভাই আদিব তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, তার কাছ থেকেই আপনার গল্প শুনেছি। মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার, এবং তারও। আদিবের নাম শুনে ফারদিনের খানিকটা স্বস্তি হলো। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই, তুমি তার বন্ধু? বন্ধু নয়, তবে তার আদর্শকে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যি মানুষের বিচারক হতে পারতেন। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি করো? ফারদিনা জিজ্ঞেস করলো। আমি এই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমি একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্ত্রতা। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল, তাহলে তুমি এখানে এলে কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে? রাখাল জানে সে কি বলতে চাইছে। দেখবে না, আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল। আপনারা হয়তো জমিদার বাড়ির ভিতর সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে। গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে। মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে। মসজিদ
মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না। ফার্দিনা বিষণ্ণ হয়ে বলল, আমি সকালে আব্বাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি বললেন এটা রাজত্বের রাজনীতি। রাজনীতি নয় রাজকুমারী, এটা নিয়ম ভাঙার অনিয়মতা। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব। তিনি হয়তো এই নিয়মের চালটা একটু হলেও আলগা করতে পারবে। ফার্দিনা বুঝতে পারল এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি। এ সুর এক বিদ্রোহের নীরব আহ্বান, যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায়। ফার্দিনা মাথা নিচু করে ভাবল, তার এই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি, ফার্দিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুবই সীমিত। রাখাল তার হাতে থাকা বাঁশিটা আত্ম করে ছুঁয়ে দিল। আপনি পারেন রাজকুমারী, আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো। আপনার কণ্ঠে স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তার সাহস জোগায়। আর এই কথা বলার জন্য এসেছিলাম। শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্ত নষ্ট না করতে চাইল। সে যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমাকে এবার যেতে হবে। আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী, এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফার্দিনা দ্রুত বলল, আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আর একবার সুর তোলো আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে টেনে দিল। এরপর বাঁশিটি ঠোঁটে তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ, গভীর আর আরও বেশি অস্থির। সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফার্দিনা, দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে, তারই যেন ইঙ্গিত। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল তখন ফার্দিনার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে। ফার্দিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো এক কালো পোশাক পরা লোক, মুখোশধারী একদল শত্রু। তারা ফার্দিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঠিয়ে এগিয়ে এলো। ফার্দিনা হকচকিয়ে হয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করল না। তার বলিষ্ঠ হাতটা বিদ্যুৎ বেগে ফার্দিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল। শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো। ভয় পাবেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বর যেন এক অদ্ভুত আশ্বাস। এরপর শুরু হলো লড়াই। তবে এ লড়াই শুধু শত্রুকে হারবার জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক নৃত্য। রাখাল বাম হাতে ফার্দিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল, শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করল। ফার্দিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল, তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল, যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে তখন তার শরীর ফার্দিনার শরীরের সঙ্গে ঘষা খায়। প্রতিটি মোচড় যেন এক আবেশ। শত্রুদের এক একজনের দিকে সে যখন লাথি ছুড়ল তার কোমর বেঁকে গেল। আর ঠিক সেই মুহূর্তে ফার্দিনার হাত রাখালের বুকে পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল। এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়ল না, বরং এক নতুন শক্তি পেল। প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে, রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে আর ফার্দিনা দুজনেই যেন এক সুতোয় বাঁধা। সে ফার্দিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে, আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায়। এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষকে এক নিবিড় আলিঙ্গন।
একসময় শত্রুদল পিছু হটে গেল। রাখালের প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছে। তাদের বুকে এখনও উত্তেজনা কাঁপছে। লড়াই শেষ। ফার্দিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল। সেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফার্দিনার গাল ছুঁয়ে দিল। ফার্দিনা দূরে সরে বলল, কি করছো? গালে রক্তের ছিটে লেগেছে, মুছে দিচ্ছিলাম। ফার্দিনা মোহময় কণ্ঠে বলল, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল? আপনাকে রাজকুমারী। রাখাল মাথা থেকে পাগড়িটি খুলল, ধীর স্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফার্দিনা দেখল রাখালকে। তার লড়াই করা দেখে সে আরও মুগ্ধ হলো তার প্রতি। বাবরি চুল, তার চুলগুলো খোলা, পাগড়িটা পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফার্দিনা বলল, আমাকে রাজকুমারী বলো না। ফার্দিনা ডাকতে পারো। সে অধিকার নেই। আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম। আমার অনুরোধ, আমাকে নাম ধরে ডাকবে। রাখাল কিছু বলল না, তার বাঁশিটা আর যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসব? ফার্দিনা যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফার্দিনা একটু বিরক্ত নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল। কোনো সময় ছিল, আমি তা বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতে ছিলাম না। আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার, আমার বাবা এক জমিদার, রাজা নন। জমিদারের মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন। আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল আর এখন তারা নেই, সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছে? ফার্দিনা কিছু বলল না। সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতায় ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফার্দিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া। আমি চলি। রাখাল বলল, শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো। পড়ালেখা করেছো? শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না, চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো। আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলে আমি বুঝবো তুমি এসেছো। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।